ধন্যবাদ বেলায়। মাইনিসিং এরিনায় আসলে আমার দেখা ফিজিওথেরাপিস্টের মধ্যে বেস্ট ফিজিওথেরাপিস্ট হচ্ছিল ওয়ান অফ দ্য বেস্ট ফিজিওথেরাপিস্ট আমাদের বেলায়। ও খুব সুন্দরভাবে ডেলিভার করেছে তার স্পিচ। আসলে ফিজিওথেরাপি আমার আমাদের সঙ্গে কিছু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে আসলে টেনিসের কোটার কজ এক্স্যাক্টলি আননোন, স্টিল নাও ইট কজ ইজ আননোন। তো বলা হয় হাইপোথেটিক্যালি বলা হয় যে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের বেশি হয়, এবং ওভার ইউজ অফ বা ফল্টি টেকনিকের জন্য হয়। হ্যাঁ, তো প্লেয়ার টেনিস প্লেয়ার আর পর্যন্ত একজন আমরা পাই না। তো আর হচ্ছে গিয়ে আমার যতদিন আমি ডাক্তারি করছি অপারেশন আসলে আমাদের লাগেনি। ম্যাক্সিমামই আমরা রেস্ট দেই, যে অ্যাক্টিভিটিসটার জন্য তার হয় এই অ্যাক্টিভিটিটাকে প্রিভেন্ট করতে হয়। আই নন স্টেরয়েড ইনফ্ল্যামেটরি ডায়েট আর কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড দিই, এবং এইসব ম্যাক্সিমামই যারা সহ্য করতে পারে স্পন্টিনিয়াসলি কিন্তু 6 মান্থ আফটার এটা রিজলভ হয়ে যায় ইউজুয়ালি 90% কেস। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ভোগায়, তখন আমরা ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাই। ও, তো আমার এটুকুই বলার ছিল। এখন নাও ফ্লোর ইজ ওপেন ফর কোশ্চেন এন্ড আনসারিং, মাস্ট বি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বেলাল ফর নাইস প্রেজেন্টেশন। আচ্ছা, কোশ্চেন হলো টেনিসের কোন নাম হলো কেন? আর আপনারা মানে এরকম একটা পরিস্থিতিতে কার কাছে যাব, মামুনের কাছে নাকি বেলালের কাছে? ফার্স্টে অবশ্যই ফিজিশিয়ানের কাছে যাবেন। আমার মনে হয় টেনিসের পুরো নামটা হয়েছে এই জন্য প্রথম আবিষ্কার হয়েছিল টেনিস প্লেয়ারের কাছে। কিন্তু এটা কিন্তু আবার এটাও বলা যায় টেনিস এলবো, কিন্তু এলবোতে কিন্তু তার তেমন কিছু প্রবলেম নাই। সে ফ্লেকশন এক্সটেনশন কিন্তু তার প্রবলেম হচ্ছে না। বেসিক্যালি তার প্রবলেম হচ্ছিল রিস্টে, তার যখন বিট করে পেইন হয়, তার টুইস্টিং করে, স্ক্রু ড্রাইভিং করে বা সুইপিং করে যারা, তখন পেইন হয় বা একটা জিনিস লিফট করতে গেলে। কিন্তু নাম হয়েছে টেনিস, আবার এলবো। এলবোতে তেমন কিছু প্রবলেম কিন্তু হয় না। টেনিস পজিশন In Tennis 1983, SP Major noted this condition commonly affected tennis player. Static, the complaint became popularly known as tennis. And actually, 95% cases occur in manual occupations. Lateral epicondylitis. The সহজ প্রাইমারিলি ওষুধ ছাড়া ম্যানেজমেন্ট হলো যে রেস্ট, আইস কম্প্রেশন এন্ড স্ট্রেচিং এক্সারসাইজ। তিনটা করলেও কোনো মেডিকেশন ছাড়া কোনো কিছু ছাড়াও ভালো হওয়া সম্ভব। ভেরি বিগিনিং এ যদি আপনি আইস কম্প্রেশন দেন ইনফ্লামেশন কম হবে, রেস্টে রাখলেন আর স্ট্রেচিং এক্সারসাইজ। Thank you very much. I have to conclude Kore. Tennis elbow and golfer's elbow usually very common. Golfer's elbow কিন্তু হাউস ওয়াইফদের অনেক বেশি পাওয়া যায় বিকজ অফ কুকিং, যারা অনেক বেশি বেশি রান্না করে, কাটাকুটি করে, সো বিকজ অফ দ্য রিপিটেড ফ্লেকশন মুভমেন্ট এটা কিন্তু অনেক বেশি হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যদি বলা হয় যে একটু রেস্ট লাগবে, they are reluctant to take rest because খাওয়াতে তো হবে, আমাকে ছাড়া তো কেউ খায় না, এটা একটা সমস্যা। এনিওয়ে, ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস অর টেনিস এলবো, আমাদের নেইমিং প্রসেসে অনেক কিছু আছে যেগুলো ট্রুলি তার ইটিওলজিকে ইন্ডিকেট করে না। নেইমিং প্রসেস গুলো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে। ফার্স্ট কিভাবে হলো এডিসনস ডিজিজ, তো হাইপোফাংশন অফ দা এড্রিনাল গ্ল্যান্ড, আর নাম তো হয়েছে এডিসন ডিজিজ। কেন এডিসন ডিজিজ হলো? বিকজ বিগ ফিজিশিয়ান স্যার এডিসন, এটা হলো 1800 সালের সম্ভবত মাঝামাঝি সময়টাতে উনি দেখলেন, ব্রিটিশ ফিজিশিয়ান, উনি দেখলেন যে কিছু কিছু রোগী আসছে টিপিক্যাল, এবং উনি সেরকম অনেকগুলো পেশেন্টকে, প্রায় 100টার উপরে পেশেন্টকে উনি
নিজে স্কেচ করলেন, ফটোগ্রাফ করলেন, সেগুলোকে অ্যানালাইসিস করলেন, করে একটা কমন ফ্রেমে সবাইকে রাখলেন, রেখে উনি টোটাল তার ক্লিনিক্যাল প্রোফাইলটা উনি সবাইকে সায়েন্টিফিক জার্নালে প্রেজেন্ট করলেন, কনফারেন্সে প্রেজেন্ট করলেন। তার সম্মানার্থে কিন্তু এটা নাম হয়ে গেল এডিসনস ডিজিজ। এইরকম অনেক কিছু কিন্তু এইভাবে নেমিং হয়। যেমন আমরা ডায়াবেটিস মেলিটাস শব্দটা যে আজকে ব্যবহার করি, এই শব্দটা তৈরি হইতে কিন্তু অলমোস্ট 1500 বছর লেগেছে। 1500 বছর। ডায়াবেটিস শব্দটা প্রথম বলে কাপাদোসিয়ার যে একজন ফিজিশিয়ান, ওনার নাম ছিল আর্টেমিস। এটা হলো ফার্স্ট সেঞ্চুরিতে, ফার্স্ট সেঞ্চুরি অথবা সেকেন্ড সেঞ্চুরির একদম প্রথম দিকে। কাপাদোসিয়া এখন তুরস্কের অংশ, তখন এটা গ্রিসের অংশ ছিল। কেন? উনি দেখলো যে এই রোগীগুলা যে এরকম মেল্টেড হয়ে যায়, তাই আবিষ্কার। উনি কিন্তু ফার্স্ট ডায়াবেটিসের একদম ক্লিনিক্যাল প্রোফাইলটা ফিগার আউট করছে, যে বেশি বেশি খায়, এটা করে, তারপর খাওয়ার সাথে সাথে পেশাব করে, পেশাব আবার খাচ্ছে প্রচুর পরিমাণে, প্রচুর পেশাব করতেছে, আবার শুকিয়ে যাচ্ছে, তো দেখে মেল্টেড আউট বলেছে। তারপর উনি পেশাবটাকে দেখলেন যে সুইট, তারপর পেশাব তখন টেস্ট করে নাই। এটার জন্য যে ডায়াবেটিস মানে হলো সাইফোনিং, বেশি বেশি পেশাব করছে, একদিকে খাচ্ছে আরেকদিকে বের হয়ে যাচ্ছে, এই সাইফোনিং শব্দ থেকে ডায়াবেটিস শব্দটার নাম হলো। সেই ডায়াবেটিসটা প্রায় 1600 বা 1700 সালে গিয়ে একজন ব্রিটিশ ফিজিশিয়ান, সে খুব চিন্তা করলো যে কি রে, পিঁপড়া আসে, এটা আসে, সেটা আসে, পেশাব করলে একটু খায়া দেখি তো, দেখে যে মিষ্টি, মিষ্টি কেন, এটা উনি তখন আর চিন্তা করে না। তারও 100 বছর পরে ল্যাবে একজন সায়েন্টিস্ট টেস্ট করলেন মিষ্টির কারণ কি। উনি দেখলেন যে মিষ্টির কারণ হলো সুগার। তারপরে নাম দিলেন মেলিটাস, মানে সুইট। না, মেলিটাস দিল আগের জন, যে মিষ্টি হওয়াতে তার নাম দিল মেলিটাস, কিন্তু এটা যে সুগারের জন্য মিষ্টি, এটা আরো 100 বছর পরে আবিষ্কার হলো। সো দিস আর দ্য হিস্ট্রিজ। এজন্য হিস্ট্রিগুলো এত ইন্টারেস্টিং এবং মজা। যাই হোক, তো টেনিস আর গুণে বলছিলাম যে আরেকটা জিনিসে চলে গেলাম, আমি এটা শেষ করে দিই আপনাকে। আমি মনে করি যে ইনভেস্টিগেশনের মধ্যে দুটো ইনভেস্টিগেশন বেশি কন্ট্রিবিউট করতে পারে। ম্যানুয়াল এক্সামিনেশন তো ওয়েল, এটা বিকল্প কিছুই না। আমরা যত ইনভেস্টিগেশনই করি, একমাত্র ক্যান্সার কনফার্মেটরি ডায়াগনোসিস ছাড়া বাকি ম্যাক্সিমামের ক্ষেত্রে ম্যানুয়াল ফিজিক্যাল এক্সামিনেশন ইজ দ্য বেস্ট। আর ডায়াবেটিসের আমার সিভিয়ারিটির ইন্টেন্সিটি বোঝার জন্য আমাকে সুগার টেস্ট করতে হবে, এটা সুগার। এখন যদি আমি একটা এক্সরে করি, এক্সরে করলে ফাইন্ডিংস পাবো বেসিক্যালি যদি ক্যালসিফিকেশন থাকে, সামটাইমস ডিজেনারেটিভ টেন্ডনে ক্যালসিফিকেশন থাকে, এবং অনেক সময় অস্টিওফাইট থাকলে যে অস্টিওফাইটের জন্য যে ইনজুরি হবে সেটার জন্য ক্যালসিফিকেশন লাগে। এমআরআই এক্সপেন্সিভ, সব কিছু প্রয়োজন নাই। Cheaper investigation, ultrasonography is the best, particularly high resolution ultrasonography, not the normal ultrasonography. High resolution ultrasonography particularly clearly delineate the origin, degeneration and tear, also capsular thickening and also associated neuritis. আমার কি partial thickness tear, full thickness tear, আর লোকেশনটা কোথায়, এটা ক্যাপসুলার সাইডে না মিডলে নাকি ল্যাটারাল সাইডে, মিডেসে আপ অর লেভেল, ইভেন এই যে কমন এক্সটেনশন টেন্ডনের 3টা টেন্ডন আছে, কোন টেন্ডনে হয়েছে সেটা পর্যন্ত সে ডিলাইনিয়েট করতে পারবে। সো মডার্ন সোনোলজি টেকনিকটা কিন্তু অনেকটা হিস্টোপ্যাথোলজিকে বেস করে করা আছে, ট্রান্সভার্স সেকশন আর লংজিটিউডাল সেকশন। এবং ট্রান্সভার্স সেকশনে কিন্তু এটা ক্লিয়ারলি একটা হিস্টোপ্যাথোলজির মতো একটা পিকচার, এবং সেই ফিব্রিলার প্যাটার্নটা লস হয়, এই জিনিসগুলা ইডিমা হয়, হাইপোইউজেনিসিটি হয়, এই চমৎকার জিনিসগুলা কিন্তু একমাত্র আলট্রাসোনোগ্রাফি ডিলাইনিয়েট করতে পারে। এটা কিন্তু ডায়াগনস্টিক প্রসিডিউরের ক্ষেত্রে, ম্যানেজমেন্ট প্রসিডিউরের জন্য আমি বলবো যে ফিজিওথেরাপি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি টু অ্যাভয়েড ড্রাগস। আমার দৃষ্টিতে প্রত্যেকটা ফিজিশিয়ানের উচিত অ্যাক্টিভলি ড্রাগ অ্যাভয়েড করার চেষ্টা করা, যদি না হয় তাহলে ফিজিওথেরাপির মধ্যে ম্যানুয়াল তো আছেই। আমি মনে করি আলট্রাসোনো টেকনিক্স এন্ড ইউএসডি এন্ড আলট্রাসোনোটাই বেশি কাজ করে, ট্রিমেন্ডাস ইফেক্ট ক্রিয়েট করে আলট্রাসাউন্ড টেকনিক, ট্রিমেন্ডাস।
আর এক্সাম্পল আমি নিজে, আমি একবার এই বাম পাশে একটা সিমেন্ট পিচি চাপাই দিয়ে যেদিন চাপাইছে সেদিন কোনো সমস্যা নাই, পরের দিন সিভিয়ার পেন, ইভেন আমি তো লিকুইডটাও পর্যন্ত সলভ করতে পারি না। আমি তো ওষুধ খাবো না, এনএসএডি নিলাম না, বেলাসাহেব কি করি, সে আমাকে একটু আলোচনা দিল 3 দিন, 3 দিনের পরে আমি ভালো হয়ে গেলাম। অথচ এত সিভিয়ার পেন ইম্প্যাক্ট হয়ে গেছে, আমি তো নাড়তে পারতেছি না। সো আমি মনে করি ফিজিওথেরাপিকে আমাদের ইউজ করা উচিত আমাদের ড্রাগকে অ্যাভয়েড করার জন্য, ট্রিমেন্ডাস বেটার। আর অর্থোপেডিক্স এর তো রোল এখানে হিউজ, সেগুলো স্প্লিন্টিং থেকে শুরু করে অনেক কিছু এটা লাগবে। সো অর্থোপেডিক্স এন্ড কম্বিনেশন উইথ ফিজিওথেরাপি will play a big role for that. Madam, please. আসলে আমাদের অনেক বড় রোল আছে অর্থোপেডিক্স এবং ফিজিক্যাল মেডিসিন যারা সাবজেক্টে ক্যারি করে, তারা ফিজিওথেরাপি কেন ডেভেলপ করতেছে না? বাংলাদেশে কিন্তু কোনো কলেজ নেই। আপনারা মনে হয় একদিন স্ট্রাইক করতেছে ঢাকাতে, তাই না? আসলে এইটা কিন্তু অর্থোপেডিক্স এবং ফিজিক্যাল মেডিসিনের একটা দায়িত্ব, ফিজিওথেরাপি কলেজ বানানো বাংলাদেশে। বাইরের দেশে কিন্তু পোস্ট করা, গভর্নমেন্ট পোস্ট করা। বাংলার বাইরের দেশে আমাদের এক গাইনোকোলজিস্ট ইন্ডিয়া গেছে, পেশেন্ট দেখতে পারে না, বুঝতে পারে না, ওনাকে কিন্তু শুধু সাইকোথেরাপি সাইকিয়াট্রিস্টের কাছে নিল আর ফিজিওথেরাপিস্টের কাছে, এই দুইটা ট্রিটমেন্ট সম্পূর্ণ দিন পরে ইন্ডিয়া থেকে ফিরে আসছে আমাদেরই ডাক্তার গাইনোকোলজিস্ট। তো আমার একটা প্রশ্ন, যে আমরা যারা প্র্যাকটিস করি, আমাদের এলবো ওরা আর কিভাবে ইউজ করলে মানে ব্যথা ব্যথা হবে না, হবে না, ফার্স্ট হলো যে ওভার ইউজ বন্ধ করতে হবে। যেটা হতে পারে মাসেলের ফিটনেস বাড়ানো, মনে করেন যে স্ট্রেংথেনিং, মাসেলকে স্ট্রেংথেনিং করা, ফ্লেক্সর গ্রুপ এক্সটেনশন। Not more than 20 patients, not more than 2 operations. কিন্তু ওভার ইউজ বন্ধ করতে হবে। আর হ্যান্ড গ্রিপ, বর্ষাটা মানে জিন্স ওরা টেনিস এলবোতে পজিশনটা বেশি হেল্পফুল হয়, হয় না, বরং কাজ করতে যে রং টেকনিক হলে বেশি এফেক্টেড হয়। আর পজিশন হলো বিশেষ করে নেক, ব্যাক, এগুলোর জন্য পজিশন গুরুত্বপূর্ণ। তবে এটাকে মানে ওখান থেকে সেফ থাকতে রিস্ট এক্সটেনসর গ্রুপ এবং ফ্লেক্সর গ্রুপকে স্ট্রেংথেনিং করতে হবে এবং ওভার ইউজকে বন্ধ করতে হবে। আমি বলি চেয়ার এবং টেবিলের একটা মেজারমেন্ট আছে। চেয়ারটা হতে হবে 18 ইঞ্চি, টেবিলটা হবে 30 ইঞ্চি। এটা কিন্তু অনেক জায়গায় একটু উঁচু নিচু হয়। যদি আপনি বেশি উঁচু চেয়ার ইউজ করেন আর নিচু টেবিল ইউজ করেন, সেটাও আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে। আর সাধারণত চেয়ারের যে ব্যাক রেস্টটা হইতে হবে একটু কার্ভ, লাইক দ্যাট, একটু কার্ভ। যদি কার্ভ না থাকে আপনাকে একটা ব্যাক রেস্ট দিয়ে নিতে হবে। এবং ইউজুয়ালি ফুল চেয়ারে বসাটা হলো ইম্পর্টেন্ট, একদম মানে পুরো চেয়ারটাতেই বসাটা হলো ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় রুগী দেখার সময় এটা ফলো করি না। ব্যাক শুড বি সাপোর্টেড। আরেকটা জিনিস বলে যে নি এবং লেগ 90 ডিগ্রিতে থাকবে, 90 ডিগ্রি। আমরা কিন্তু সেটা অনেক সময় 90 ডিগ্রি করি না, ইউজুয়ালি 90 ডিগ্রি করবে। এবং এটা শুধু এর জন্য না, এটা ইউজুয়ালি অলসো প্রিভেন্টস হিমোরয়েডস। হিমোরয়েডসের জন্য এটা একটা পজিশন, বিকজ prolonged sitting is one of the risk factor for hemorrhoids. আসলে ওই টেবিল এবং চেয়ারের দূরত্বটা কম থাকতে হবে, একদম -0 থাকতে হবে। আর আপনি যদি লেখালেখি করেন তো রিস্ট এলবোটাকে রিস্টে রেখে অনেক সময় কিন্তু এরকম অনেকে প্যাড দিয়ে নেয়, প্যাড নিয়ে এডিট করলে কাজ হতে পারে। তবে বসাটা বেসিক্যালি সাপোর্ট দেওয়া ছিল ব্যাকের জন্য, বেসিক্যালি ব্যাক সাপোর্টের জন্য। আমরা যেটা করি রুগী দেখার সময় একটু এইভাবে করতে পারবো না, এইভাবে করতে পারবো না, স্ট্রেট, এবং অবশ্যই একটা সাপোর্ট থাকা উচিত উচিত এই। তো আমি আরেকটা জিনিস যেটা বলি সেটা হলো অনেকের যেটা টেন্ডেন্সি আছে একদম চিন্তাস্তে বসে রুগী থাকে এবং রুগীকে একটা সাইডে বসিয়ে দেওয়া, ওদিকে এসে নিজেই বসে প্রেসার মারতেছে, বসে এক্সামিন করতেছে। আমি যেটা করি আমি উল্টা সাইডে রাখি, যাতে আমাকে এক্সামিন করে বাধ্যতামূলকভাবে আমাকে উঠে গিয়ে এক্সামিন করতে হয়, সো দ্যাট আই ক্যান মুভ ফর এভরি পেশেন্ট। এটা আমি অনেকদিন ধরে পেটে, তাও আমি কোমর ব্যথা বাঁচাতে পারি না।
আমি অ্যানাউন্সমেন্ট করে দিই তাহলে এই কোথা দিয়ে আসছে না মাইক্রোবাইল এয়ারপোর্ট আমাদের আগামী সেক্টর মাইক্রোবায়োলজি অলরেডি ইনফর্ম এন্ড দেন জেনারেল সার্জারি ইউনিট 2 নাও মে রিকোয়েস্ট আর চেয়ারপারসন এন্ড একটা জিনিস মিসআন্ডারস্টুড করতে পারে যেটা প্রফেসর মামুন শুরুতে বলেছে আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন বলতে নট ইউকে মিন করে নাই অর্থোপেডিক্স ডিপার্টমেন্টকে মিন করেছে ঠিক আছে আসলে কয়েকটা কারণ আছে আজকে এখানে বসার জন্য একমাত্র বেলাতে কোনো সেকেন্ড ম্যান নাই সে সবসময় একজন চেয়ারপারসন লাগে তার সেক্ষেত্রে সে আমাকে হয়তো চুজ করেছে হয়তো আমাকে অ্যাভেলেবল হয়েছে এই জন্য হয়তো এই জন্য বেলাতে ধন্যবাদ